শুনছেন, উঠবেন না? 8:30 বেজে গেছে। আজকে না আপনি অফিসে যাবেন? রাহিয়ান নড়ে ওঠে, কিন্তু চোখ খুলে না। আরো শক্ত করে জড়িয়ে ধরে উপমাকে। উপমার মধ্যে হচ্ছে এমন সে রাহিয়ানের ভিতরেই ঢুকে যাবে। উঠবেন না? উঠবো, একটু এইভাবে থাকি, তারপর উঠবো। কয়টা বাজে দেখেছেন? বাজুক, এত সকালে কেউ অফিসে যায়? তাহলে কি করে? হেসে জিজ্ঞেস করে উপমা। রাহিয়ানের ঘুম ঘুম কণ্ঠে বলা কথাগুলো খুব ভালো লাগছে ওর। বউকে ভালোবেসে আদর করে জড়িয়ে ধরে। ছি, সবাইকে আপনার মতো অসভ্য যে এইসব করবে? আমি তো কিছুই করিনি, বাকি সবাই অনেক কিছু করে ফেলেছে। শুধু তোর জন্য আমি এখনো বিবাহিত ব্যাচেলর রয়ে গেলাম। তোর তো একটু মায়া করা উচিত আমার উপর। এত মায়া আমার নেই, উঠুন এখন। রাহিয়ানও উঠে যায়। দুজনে ফ্রেশ হয়ে একসাথেই নিচে নামে। আজকে বাড়ির পরিবেশই অন্যরকম। রাহিয়ান নাস্তা করেই বেরিয়ে যায়। এছাড়া আজকে কেউ যাবে না কোথাও, বাড়িতেই থাকবে। মেহমান আসবে, তাই উপমা নাস্তা করে চলে যায়। রান্নাঘরে বসে বসে মাছ কাটা দেখছে। লামিয়াও আসে তখন। তুই কি বসে বসে শিখছিস মাছ কাটা, বিবাহিত মহিলা? এসে এসে বলে লামিয়া। লামুর বাচ্চা, আমি শুধু দেখছিলাম তুই কেন এসছিস। বড় মা লামুকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। সবাইকে বিয়ে দিয়ে দিব। নাফিসার হয়ে গেছে, উপমারও হয়ে গেছে, লামই তো আছে, ওটাই দিতে হবে এখন। বড় মা তুমিও? সবাই একসাথে বসে কাজ করছে। অনেক পদের রান্না হবে, তাই কাজটাও বেশি। উপমার লামিয়াও বসে বসে রসুনের খোসা ছড়াচ্ছে। তখনই শুনতে পাই নাফিসা এসেছে। উপমার লামিয়া এক প্রকার দৌড়ে বসার রুমে যায়, গিয়ে জড়িয়ে ধরে নাফিসাকে। তারপর বাকিদের সাথেও কথা বলে। ওরা নাফিসাকে লামিয়ার রুমে নিয়ে যায়। কতদিন হয়ে গেছে কথা হয় না। কতদিন পর দেখা হলো বলো তো নাফিসা আপু? শ্বশুর বাড়ি গিয়ে ভুলেই গেছো। কোথায় কতদিন পাগলি, মাত্র কয়টা দিন। আর তুই তো ছিলিই না। বিয়ে শাদিও হয়ে গেল তোর। তোর ওপর রাগ আমি। উপমার কথাই বলিস না তুই। আমিও রাগ। নাফিসা আপু কেমন একটা কাজ করেছে, একসাথে থেকেও আমরা জানতেই পারিনি। এই চুপ করবি? নাফিসা আপু, তুমিও এমন ভাবে বললে। আমি তো নিজেই জানতাম না আমার বিয়ে হয়ে যাবে। তোমার ওই বজ্জাত ভাই আমাকে কলেজ থেকে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেছে। তারপর সাজেক নিয়ে গেছে। আমার ফোনটাও ছিল না, তাই তো জানতে পারিনি। ও আমার ভাই তোকে জোর করে বিয়ে করেছে, তুই না করতে পারিসনি? না করেছিলাম তো, কিন্তু তোমার মনে হয় উনি কারোর কথা শোনার লোক? আমাকে তো। আর বলতে পারে না উপমা। তোকে তো কি? নাফিসা লামিয়া দুজনেই তাকিয়ে আছে। কিছু না, ছাড়ো তো এসব। তোমার খবর বলো, দুলাভাই কেমন আছে? খুব ভালো। আমি তো ভেবেছিলাম কেমন না কেমন হবে। বিয়ের আগে তো কথাও বলতে পারিনি, কিন্তু মানুষটা খুব ভালো। তাহলে তো তুমি খুশি, তাই না? এইবার বল, রাহায়ান তোকে কি করেছিল? উপমা না বলতে চাইলেও দুজনে জোড়াজোড়িতে বলতে হয়। লামিয়া নাফিসা সব শুনে অবাক হয়ে পারছে না তাদের রাহিয়ান এমন কিছুও করতে পারে। বাইরে সব বড়রা কথা বলছে। নাফিসার বর এসে শালিকার আড্ডায় যোগ দিয়েছেন। তিনি মানুষটা চুপচাপ, তাই বোনদের কথা শুনছি বসে বসে। দুপুরে খাবার পর্ব শেষ করে সকলে বসে আবার গল্প শুরু করে। সবাই থাকলেও রহমান শিকদার আজকে 2 দিন বাড়িতে ছিল না। একটু আগে এসে সবার সাথে কথা বলে ঘরে চলে গেছেন। আমি শিকদারও চুপ ছিলেন। সকলের সামনে তিনি কিছুই বলতে পারছেন না। সময় গড়িয়ে বিকেলবেলায় সবাই যখন চলে যাবে, তখনই বাড়িতে প্রবেশ করেন রনি আর তার বাবা রহিমা বেগম। এগিয়ে যায় তাদের দিকে। রহিমা বেগমের সাথে কথা না বলেই আমির শিকদারের দিকে এগিয়ে যায় রনির বাবা। আপনার ছোট ভাই কোথায়? ডাকুন তাকে। রহমানকে কি দরকার? আর এসেছেন, বসুন, নাস্তা করুন, ধীরে সুস্থে যা বলার বলবেন না হয়। আমির শিকদার কিছুটা হলেও বুঝতে পারছেন। বসতে আসিনি আমি, ডাকুন ওনাকে, কথা বলবো। রহমান শিকদারকে ডাকার আগেই তিনি বেরিয়ে আসেন ঘর থেকে। সবাই ওনার দিকে তাকিয়ে আছে। ওনাকে আসতে দেখে রনি এগিয়ে যেতে চায়, কিন্তু রনির বাবা থামিয়ে দেন। কি হয়েছে বলবেন? আপনার ভাই রহমান শিকদার নিজের মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিবে বলেছেন, আরো অনেক আগে। রনি উপমাকে পছন্দ করত, আমিও ছেলের বউ করতে চেয়েছিলাম, তাই রহমান শিকদারকেই জানাই। উনি সব শুনে রাজি হন, বললেন মেয়ে একটু বড় হোক, বিয়ে দিবেন।
আমরাও অপেক্ষায় ছিলাম, কাউকেই কিছু জানাইনি। উনি আমাদের থেকে অনেক মোটা অঙ্কের টাকাও নিয়েছেন। মাঝে মাঝে আমার ছেলে তাকে টাকা দিয়েছেন। এসব বিষয় চাপা রাখতেই উনি রানীর জন্য রহিমা ভাবির কাছে প্রস্তাব দিতে বললেন। আমরাও তাই করেছি। রহিমা ভাবি আমাদের বললেন সবাই রাজি ছিল। এখন শুনছি মেয়ে নাকি আপনার ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। আমরা রহমান শিকদারের সাথে যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু উনি সব বন্ধ করে বসে আছেন। এবার আপনিই বলুন তো কি বিচার হওয়া উচিত এর? একদমই কথাগুলো বললেন রনির বাবা। সবাই অবাক হয়ে যান। তলে তলে এত কিছু করেছেন রহমান শিকদার ভাবতেই পারছে না। উপমা ও লামিয়ার রুম থেকে সব শুনেছে, কিন্তু বিপত্তি হয় যখন দেখে রাহিয়ানও সদর দরজায় দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও সব শুনেছে। আমরা পুলিশ ডাকবো। যেহেতু মেয়ের বিয়ে উনি দিতে চাইলেন, টাকাগুলো কেন নিলেন? রাহিয়ান ভেতরে আসে গিয়ে রনির সামনে দাঁড়ায়। উপমাকে বিয়ে দেওয়ার কথা দিয়েছে আমার চাচু। হ্যাঁ দিয়েছে, এমনকি বিয়ে হওয়ার পরেও বলেছেন মেয়ে ছাড়িয়ে এনে যেন বিয়ে দিবেন আমার কাছে। কিন্তু এটা কি করে সম্ভব? রাহিয়ানের রাগ বাড়ছে, নিজের বউকে নিয়ে এসব শুনতে হচ্ছে। সারাদিন অফিস করে সে ভেবেছিল একটু শান্তি পাবে, কিন্তু না, রাহিয়ান আর কোনো কথাই বলেন না। উপমাকে ডাকতে থাকে। উপমা লামিয়ার রুম থেকে বের হয়ে আসে, চোখ ভর্তি পানি তার। রাহিয়ান উপমার হাত ধরে নিজেদের রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পরে একটা ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। এখন উপমার হাত ছাড়িয়ে নিচে নেমে সোজা আমির শিকদারের সামনে গিয়ে দাঁড়ায়। আমার এতটাও ধৈর্য নেই বাবা। আমি উপমাকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। আমি চেয়েছিলাম তোমার কাছে, তুমি তোমার ওই ভাইয়ের জন্য দিবে না বলেছিলে। আমি তোমার কথা অমান্য করেই উপমাকে বিয়ে করেছি। আবার তোমার কথাই এই বাড়িতে এসেছি। আমার আর কিছুই চাই না। উপমা আমার বউ, ওর দায়িত্ব আমি পালন করতে পারবো। আমি আর এই বাড়িতে থাকছি না বাবা, দূরেও যাব না। উপমার চোখের পানি সহ্য করার ক্ষমতা নেই আমার। তোমার ভাইকে বলে দিও তার ঠিক করা ছেড়ে আর তার থেকেও বেশি খুশি রাখবো আমি উপমাকে। কথাগুলো বলে উপমার হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে। কেউ কোনো কথা বলতে পারে না, সবার পা যেন বাধা। আমির শিকদার লজ্জায় অপমানে শেষ হয়ে যাচ্ছেন। তারই ছোট ভাই এমন একটা কাজ করবে কখনো ভাবতে পারেনি সে। নিজের রুমে চলে আসেন। রহমান শিকদার চলে যান বাড়ি থেকে। নাফিসা বিদায় নিয়ে চলে যায়। থাকতে চেয়েছিল, উপমাই নেই, তাই এই পরিবেশে থাকার মানেই হয় না। আমির শিকদার নিজের কক্ষে চেয়ারে বসে আছেন, মাথা কাজ করছে না তার। সামিনা বেগম পাশে এসে বসেন, কান্না করছেন তিনি। কি হয়ে গেল বলতো? ছেলেটাও জেদ করে বেরিয়ে গেল, একটু পরেই সন্দেহ হয়ে যাবে। কোথায় যাবে মেয়েটাকে নিয়ে? আর কি আসবে ও এই বাড়িতে? রাহিয়ান কোনো ভুল কিছু করেনি। স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব। আমি জানি ও কোথায় যাবে, কিন্তু রহমান এটা কিভাবে করলো বলতো? অর্থ টাকা পয়সার লোভও কোনোদিনও ছাড়তে পারলো না। রাহিয়ান কি উপমাকে নিয়ে আর ফিরবে না? তুমি একটু ফোন করে দেখো না, ওরা কোথায় যাবে এখন। চিন্তা করো না সামিনা, তোমার ছেলের বুদ্ধি আছে, ঠিকই ব্যবস্থা করে নিবে। আর এই বাড়িতে আসবে, আগে পরিস্থিতি ঠিক হতে দাও। উপমাকে নিয়ে বাড়িতে থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে খোলামেলা একটা নদীর পাড়ে চলে যায় রাহিয়ান। উপমা কাছে বাইক থামতে উপমা নেমে গিয়ে ঘাসের উপরে বসে পড়ে। এখনো অন্ধকার নেমে আসেনি। রাহিয়ান উপমার পাশে গিয়ে বসে। রাহিয়ান বসতেই উপমা রাহিয়ানের কাঁধে মাথা রেখে ফুফিয়ে কেঁদে ওঠে। রাহিয়ান উপমার মাথায় হাত বুলিয়ে দেয়। তুই কান্না করছিস কেন? আমি কি মরে গেছি বলতো? আমি তো বেঁচে আছি। তাহলে তোর কিচ্ছু হবে না, কাঁদবি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে জানেন। বাবা এমনটা কি করে করতে পারলো? ছোট থেকেই বাবা মাকে অবহেলা করেছে দেখে এসেছি। আমাদের দায়িত্ব পালনও করেনি। আর এখন আমার জীবন নিয়েও খেলতে বাঁধলো না। উনি আমার বাবা, আমি ভাবতেই পারি না জানেন। মায়ের জন্য আমার কষ্টে বুকটা ফেটে যায়। বলে আরো জোরে কেঁদে দেয়। রাহিয়ান কিছুই বলে না, চুপ করে শুনছে। কি বলবে, ও তো সবই জানে। তাকা আমার দিকে। উপমা চোখ মুছে তাকায় রাহিয়ানের দিকে। বাড়ি ফিরে যেতে চাস? মন ভালো হলে বলিস, বাড়ি দিয়ে আসবো। আপনি না বললেন আর যাবেন না? আমি যাব না বলেছি। তোর যদি সবার জন্য কষ্ট হয়, যেতে চাস, তাহলে দিয়ে আসবো। দেখ, একবার জোর করেই বিয়ে করেছি, আবারও জোর করে নিয়ে যেতে পারি না। তুই যা চাইবি তাই হবে। আমি আপনার সাথে থাকবো, যাব না আমি। আহ্লাদি কণ্ঠে বলে। বুঝে বলছিস? কাঁদতে পারবি না কিন্তু। তোর চোখের পানি সহ্য হবে না আমার। থাকতে পারবি আমার সাথে? পারবো, আমি ওই বাড়িতে যাব না।
ব্যাস এইটুকুই শুনতে চেয়েছিল রাহিয়ান। উপমাকে টেনে তুলে দাঁড়ায়, বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আবার 15 মিনিটের মধ্যে একটা বাসার সামনে এসে দাঁড়ায়। উপমা অবাক হয়, এইটা আবার কার বাসা, কোথায় নিয়ে এলো? বাইক নিয়ে সোজা পার্কিং এ গিয়ে বাইক রেখে আবার ফিরে আসে রাহিয়ান। উপমার হাত ধরে উপরে যেতে থাকে। 3 তলা ভবন। 2 তলা এসে একটা ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকে রাহিয়ান। উপমা এখনো শুধু দেখেই যাচ্ছে, কি করছে, কার বাসায় নিয়ে এলো, মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরছে। ভিতরে গিয়ে আরো অবাক হয়, প্রায় সবকিছুই আছে এখানে, খুব বেশি সাজানো নাই, তবে টুকটাক সবই আছে। এইটা কার বাসা? প্রশ্ন করে উপমা। আমার। বলেই বিছানায় শুয়ে পড়ে। উপমা দাঁড়িয়ে শুধু দেখছে। পুরো ফ্ল্যাটটার মধ্যে এই রুমটাই গুছানো, বেডরুমে যা যা থাকার দরকার সবই আছে। আপনার বাসাও আছে? আমি তো জানতাম ওইটা আপনার বাসা। ওইটা সবার বাসা, এটা আমার একার বাসা। বাবা দিয়েছিল যখন ইন্টারে উঠি, তখন মাঝে মধ্যে বন্ধুদের নিয়েও আসতাম। পরীক্ষা যখন থাকতো আমি তো এইখানেই থাকতাম। আচ্ছা, কিছু জিনিস নেই, বসার রুমটা গুছাতে হবে, ওইটা কালকের মধ্যে করে দিব। এখন আমি ক্লান্ত, আজকে একটু কষ্ট কর, রাতে বাইরে থেকে খাবার এনে দিব। রাহিয়ান কিছুক্ষণ শুয়ে থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। আসার সময় জামা কাপড় নিয়ে এসেছে, তাই আর সমস্যা নাই। রাহিয়ান ওয়াশরুমে যেতেই উপমা পুরো বাড়ি ঘুরতে শুরু করে। বারান্দায় যায়, এখান থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে। উপমা ঘুরে ফিরে দেখে বাসাটা আসলেই সুন্দর, শুধু বসার ঘরটাই সাজালে সব ঠিকঠাক হয়ে যাবে। উপমা হেঁটে রান্নাঘরে যায়। রান্নাঘরে চা আর কফি বানানোর জিনিসপত্র ছাড়া কিছুই না। উপমার খিদে পেয়েছে, আবার হেঁটে চলে আসে রুমে। রাহিয়ান প্রিয়া অনেকক্ষণ পর বেরিয়ে আসে, দেখে উপমা পেট ধরে বসে আছে। খিদে পেয়েছে? আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে বলে রাহিয়ান। খুব, সে কখন খেয়েছি জানেন? আপনার রান্নাঘরে চা আর কফি ছাড়া কিছুই বানানোর নেই, নুডলসও খান না আপনারা। ভেঞ্চি কেটে বলে উপমা। ছিল, হয়তো শেষ হয়ে গেছে। আমি তো ছিলাম, রায়হান ওরাই আসতো এইখানে। আমি বাংলাদেশে আসার পর আর আসিনি। রেডি হয়ে নে, বাইরে খেতে যাব। উপমা দেরি করে না, ফ্রেশ হয়ে এসে বোরকাটা পরে নেয়। সব জামা কাপড় রাহিয়ানি ট্রলিতে রেখেছে। উপমা তো তখনই কাঁদছিল। চলুন যাই। রাহিয়ান হাসি। উপমাকে দেখে একটু আগেও কত কাঁদছিল, এখন খিদে পেয়েছে বলে সব ভুলে গেছে। আজকে আর বাইক নেয় না, রাহিয়ান রিক্সা করেই যায় দুজনে। উপমা শুধু এদিক ওদিক দেখায় ব্যস্ত, আর রাহিয়ান উপমাকে দেখায় ব্যস্ত। দুজনে খেয়ে নেয়। রাহিয়ান এক্সট্রা কিছু খাবারও কিনে নেয়, আবার কখন খিদে পেয়েছে বলবে তখন আরেক বিপদ। আরো কিছু টুকটাক জিনিসপত্র কিনে নেয়, বাজারও করে নেয়। আজকেই তো না, প্রতিদিনই তো খেতে হবে। রাহিয়ান কিনছে আর মনে মনে ভাবছে, ব্যাগ ভর্তি করে তো বাজার কিনছে, উপমা রান্না করতে পারে তো, না পারলেও কি, রাহিয়ান তো পারে। বাজার নিয়ে বাড়ি ফিরতে ফিরতেই 10টা বেজে যায়। বাড়িতে ফিরে উপমা সব গোছগাছ করতে থাকে। তুই রান্না করতে পারিস উপমা? কেন, আপনার কি মনে হয় আমি সব রান্না করতে পারি? শুধু মাছ মাংস কাটতে পারি না, এই যা। আচ্ছা, তা কি কি রান্না করতে পারেন আপনি? সবকিছু। কি খেতে চান বলুন? না, আজ আর কিছুই খেতে চাই না, কাল থেকে খাওয়ালেই হবে। উপমা সবকিছু গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে 1 কাপ কফি করে নিয়ে রুমে যায়। রাহিয়ান আরো আগেই চলে এসেছিল, কিছু অফিসের কাজ ছিল, ওগুলোই করছে। উপমা এসে কফিটা রাহিয়ানকে দিয়ে পাশে বসে। আপনি কি আরো কাজ করবেন? কেন? লাইটটা অফ করে দিতাম তাহলে। দে, সমস্যা নেই। উপমা গিয়ে লাইট বন্ধ করে দেয়। বিছানায় গিয়ে শুতে রাহিয়ান এসে জড়িয়ে ধরে, চুমো খায় উপমার গালে। তোর মন খারাপ তাই না? আগেই কিন্তু বলেছি কান্নাকাটি করা যাবে না। উপমাও রাহিয়ানকে জড়িয়ে ধরে। মন খারাপ করছি না তো, আপনি একটু জড়িয়ে ধরে রাখুন, দূরে যাবেন না প্লিজ। শান্ত কণ্ঠে বলে উপমা। কথাটা রাহিয়ানের বুকে গিয়ে লাগে। উপমা চাইলে সারাক্ষণ ওকে জড়িয়ে ধরে রাখতে রাজি। আমি কোথাও যাচ্ছি না পাখি, আমি আছি, এই বুকেই থাকবি তুই সারা জীবন। শুধু হাতটা ধরে রাখ, আমি তোকে রানী করে রাখবো উপমা। বলেই উপমার কপালে চুমু খায় উপমা। আবেশে চোখ বন্ধ করে নেয়। রাত শেষে ভোর ফিরে আসে। উপমা ওঠার আগেই রাহিয়ান উঠে যায়। তারপর নুডলস রান্না করে নিচে খেয়ে যায় আর উপমার জন্য রেখে যায়। উপমাকে আর ডাকে না, অফিসে চলে যায়। বেলা 11টায় ঘুম ভাঙে উপমার। আশেপাশে তাকিয়ে দেখে রাহিয়ান নেই, অফিসে চলে গেছে বুঝতে পেরে উঠে বসে উপমা। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে একটা বাটি ঢেকে রাখা দেখে ঢাকনা তুলে নুডলস দেখে মনটা ভালো হয়ে যায়, ঝটপট খেয়ে নেয়। পুরো বাসাটায় উপমা একা, কি করবে বুঝতে পারছে না। সাইমার সাথে অনেকদিন কথা হয় না। উপমা ফোনটা নিয়ে সাইমাকে কল করে। একবার রিং হতেই সাইমা ধরে ফোনটা। উপমা, কই তুই বলতো?
কোথায় হারিয়ে গেলি? তোকে ফোনে পাওয়া যাচ্ছে না, লামিয়াও আসছে না কলেজে যে জিজ্ঞেস করব। ওই দিন যে চলে গেলি আর কোনো খবরই তো নেই তোর। তোর প্রশ্ন শেষ? এত প্রশ্ন একসাথে করলে কি করে উত্তর দিব বল? তুই আছিস কোথায় ওইটা বল। তোর রাইহান ভাই যে তোকে নিয়ে গেল আর তুই আসলি না, সামনে পরীক্ষা উপমা। উপমা ধীরে ধীরে সবটা খুলে বলে সাইমাকে। এতদিন উপমার সাথে কি কি হয়েছে সব শুনে সাইমা ভাবছে এটা বাস্তব নাকি সিনেমার কাহিনী। এত কিছু হয়ে গেল? দোস্ত তুই বিবাহিত হয়ে গেলি, জামাইয়ের সাথে আছিস, তোরই তো সময় রে উপমা। আল্লাহ আমার ভালোবাসার মানুষটাকে আমার করে দিয়েছে, কিন্তু পরিবারকে দূরে নিয়ে গেল। এটা আমার জন্য কি পরিমাণ কষ্টের আমি কাউকে বলে বোঝাতে পারবো না রে। তোর কষ্ট বুঝতে পারছি আমি, কিন্তু তুই ভেবে দেখ, তুই কত ভালো একজন মানুষকে পেয়েছিস যাকে তুই ভালোবাসতি। সেই মানুষটা তোর জন্য কত কিছু করেছে। আসলেই তুই ভাগ্যবতী রে উপমা। উপমার মন খারাপ হলেও সাইমার সাথেই হেসে হেসেই কথা বলছে। সাইমার সাথে কথা বলা শেষ করে উপমা রান্নাঘরে যায়। রান্না করবে আজ সে ইউটিউব থেকে অনেক রেসিপি শিখেছে, ওইটাই শক্তি এখন। সুন্দর করে একেবারে রেসিপি ফলো করে উপমা মুরগির মাংস রান্না করে, সাথে সবজি আর ডাল। কিন্তু ভাত রান্না করতে গিয়ে পড়ে ভেজালে। ভাতের মার কিভাবে ফেলবে? অনেক কষ্ট করে মার ফেলার কাজটা করতে হয় উপমাকে। রান্না করতে করতে প্রায় 2টো বেজে যায়। গোসল করে নামাজ পড়ে নিয়ে খেতে বসে, তখনই ফোন আসে উপমার। রাহিয়ান ফোন করেছে। হ্যালো উপমা। হ্যাঁ বলুন, শুনছি। কি করছিস? 3টে বেজে গেল, আমার কাজের অনেক চাপ, আমি খাবার নিয়ে আসতে পারছি না। তুই কষ্ট করে নুডলস বা অন্য কিছু বানিয়ে খেয়ে নিতে পারবি প্লিজ? আজকে কষ্ট কর, কাল থেকে আমি ম্যানেজ করে নিব। করতে হবে না, আমি রান্না করে নিয়েছি। করে বলে উপমা। কি? তুই কিভাবে রান্না করলি? হাত পুড়িয়ে ফেলবি গাছি, তোকে রান্না করতে কে বলেছে? আপনি তো উত্তেজিত কেন হচ্ছেন? আমি রান্না করতে পারি তো, কোনো সমস্যা হয়নি, পারবো। আপনি চলে আসুন না, একসাথে খাবো। আমিও এখনো খাইনি। রাহানের খুব ইচ্ছে করছে যেতে, কিন্তু কাজের অনেক চাপ আর অফিসও বাসা থেকে ভালোই দূরে, তাই ইচ্ছে থাকলেও আসতে পারছে না। আমি রাতে এসে খাবো, তুই খেয়ে নে, ভালোভাবে থাকবি। আমি না আসা পর্যন্ত দরজা খুলবি না, রাখছি। উপমাও খেয়ে নেয়, তারপর রুমে চলে যায়। একা একা ভালো লাগছে না। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে বাইরে দেখে সময় কিছুতেই কাটছে না, বাইরের কথাও মনে পড়ছে। বারান্দায় বসে কেঁদে দেয় উপমা নিজের মায়ের কথা ভেবে। কেন তার মায়ের এত কষ্ট? উপমা কেন পারে না নিজের মায়ের কষ্ট কমিয়ে দিতে? আজানের শব্দে উপমা উঠে বসে চলে আসে রুমে, নামাজ পড়ে। এদিক ওদিক করতে থাকে। হঠাৎই চোখ পড়ে একটা টেবিলের দিকে, রাহিয়ানের পড়ার টেবিল। উপমা এগিয়ে যায়, অনেকগুলো বই রাখা। দেখতে থাকে বেশিরভাগ বই হুমায়ুন আহমেদের, প্রায় সব উপন্যাসই আছে এখানে। উপমার বই পড়তে ভালো লাগে না, তবে গল্পের বা উপন্যাসের বই তো পড়াই যায়। উপমা একটা উপন্যাসের বই হাতে নেয়, নামটা খুব সুন্দর, আমার আছে জল। উপমা বইটা নিয়ে রুমে বিছানায় গিয়ে বসে পড়ে। পড়তে থেকে বইটা, অনেক সুন্দর একটা উপন্যাস। পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ে উপমা। সন্ধ্যার দিকে অফিস থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা ফার্নিচারের দোকানে যায় বসার রুমের জন্য কিছু জিনিসপত্র অর্ডার করে বাসার দিকে আসতে থাকে রাহিয়ান। রাস্তায় ফুলের দোকানগুলো চোখে পড়তে উপমার কথা মনে পড়ে। 3টে বেলি ফুলের মালা কিনে নেয় আর কিছু ফুচকা। বাসায় এসে কলিং বেল বাজালে উপমার খবর নেই। ভয় লাগে। রাহিয়ানের নিজের কাছে থাকা এক্সট্রা চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে। সব তো ঠিকই আছে। দৌড়ে রুমের দিকে যায়, দেখে উপমা ঘুমাচ্ছে, পাশেই বই রাখা। রাহিয়ান ডাকে উপমাকে। এই কুম্ভকর্ণ, ওঠ, এই সন্ধ্যেবেলা কেউ ঘুমায়? উপমা তা ওঠে না। রাহিয়ান আর ডাকে না, ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমের দরজা লাগানোর শব্দে উপমার ঘুম ভাঙে, উঠে বসে। সে যে ঘুমিয়ে গেছিল বুঝতেই পারছে না। বিছানায় তাকাতেই দেখে একটা প্যাকেট আর বেলি ফুলের মালা রাখা আর বই। বইটা তো উপমা এনেছিল, বাকিগুলো কোথা থেকে আসলো? রাহিয়ান এসেছে, কিন্তু দরজা তো বন্ধ। উপমা বাইরে যায় না, কেউই নেই, দরজাও বন্ধ। ভয় লাগে। তখনই ওয়াশরুমের দরজার আওয়াজ হয়। উপমা তাকিয়ে দেখে রাহিয়ান। আপনি কখন এসেছেন? ডাকেননি কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। গাথি, আমি তোকে ডেকেছি, তুই তো উঠছিলি না, তাই। উপমা আর কিছু বলে না। বেলি ফুলের মালাগুলো হাতে নেয়, কি সুন্দর সুবাস এই ফুলের। উপমাকে দেখে রাহিয়ান এগিয়ে আসে, উপমার হাতে বেলি ফুলের মালাগুলো পরিয়ে দেয়। এইবার সুন্দর লাগছে। ফুচকা এনেছি, বের করে খেয়ে নে, পরে নষ্ট হয়ে যাবে। আপনি খাবেন না? আমি এসব খাই না, পেট খারাপ করবে, তুই খা। উপমা একটা বাটি এনে বিছানায় বসে পড়ে ফুচকা খেতে। রাহিয়ান শুধু দেখছে উপমাকে। এই 50 টাকার ফুচকা, 30 টাকার বেলি ফুলেই মেয়েটা কত খুশি। তুই বই পড়ছিলি? কি করব, সময় কাটে না, তাই দেখলাম আপনার টেবিলে অনেক বই রাখা, এটা ভালো লেগেছে তাই পড়ছিলাম। ফুচকা খেতে খেতেই বলে উপমা।
কাল থেকে আর এমন লাগবে না। লামিয়া কাল আসবে, তোকে বইগুলো দিয়ে যাবে, আর আমি পরশু থেকে তোকে কলেজে দিয়ে আসবো। পড়াশোনাটাও করতে হবে উপমা। আরো পড়বো। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উপমা। তুই তো এখনো ইন্টারই পাস করতে পারলি না, আবার বলছিস আরো পড়বি কি না? এখনো অনেক পড়া বাকি। উপমার ফুচকা খাওয়া বন্ধ হয়ে যায়, শান্তি নেই তার জীবনে। সারা জীবন ভেবেছে বিয়ে হলে আর পড়তে হবে না, সংসার করবে, রান্না করবে, সবাইকে খাওয়াবে, গিন্নি হয়ে যাবে। আর হচ্ছে কি? আপনি খাবেন না? খাবো, চল। তোর হাতের রান্না রেস্ট না করলে কেমন হবে বল? উপমা রাহিয়ানকে খেতে দেয়, ভয় আছে কেমন হবে রান্না। নিজেও খেয়েছে, ভালোই লেগেছে। রাহিয়ান খেতে শুরু করে। কেমন হয়েছে? অনেক আগ্রহ নিয়ে প্রশ্ন করে উপমা। বাহ, খুব ভালো রান্না করতে পারিস তো তুই। খুব ভালো হয়েছে, একেবারে ইউটিউব রেসিপি। তার মানে ভালো হয়নি? অনেক ভালো হয়েছে, খেতে তো পাচ্ছি। উপমা খুশি হয়, যাক তার কষ্ট সফল হয়েছে। উপমা জানে রাহিয়ানের মুরগি খুব পছন্দ, তাই এইটাই ও খুব মনোযোগ দিয়ে শিখেছিল। উপমা বিছানা ঠিক করছে, রাহিয়ান পাশে দাঁড়িয়ে আছে বালিশ দুটো নিয়ে। বিছানা ঠিক করে ঘুমোতে যাবে, তখন রাহিয়ানকে ডেকে উপমা। শুনছেন, আপনি কি এক্ষুনি ঘুমিয়ে পড়বেন? না তো, কেন? কিছু লাগবে? না, আসলে আমার ঘুম পাচ্ছে না। আপনি ঘুমিয়ে গেলে একা বসে থাকতে হবে। বারান্দায় যাই তাহলে। আচ্ছা, আমি কফি করে আনছি। উপমা দৌড়ে রান্নাঘরে চলে যায়। রাহিয়ান হাসে, বারান্দায় রাখা দোলনায় গিয়ে বসে। উপমাও কফি করে নিয়ে এসে রাহিয়ানের পাশে বসে। দুজনেই গল্প করতে থাকে। হঠাৎই উপমা আবদার করে বসে। একটা গান শোনাবেন ওই দিনের মতো? রাহিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে। গিটার নেই তো। এইভাবেই গান। রাহিয়ানও আর কিছু বলে না, তার প্রিয়তমা গান শুনতে চেয়েছে বলে কথা। রাহিয়ান উপমার হাত ধরে, উপমা রাহিয়ানের কাঁধে মাথা রাখে। জমছে বাধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্ধেকে না সুখ মৃয়মান দুঃখের ছায়ায়। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে। আর নয় আধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভোরে মন অন্তহীন রঙিন এক উৎসবে। সময় চলে যাচ্ছে। উপমা আর রাহিয়ানও একে অপরকে এখন অনেক ভালো বুঝতে পারে। উপমা এখন কলেজেও যাচ্ছে। রাহিয়ান দিয়ে আসে নিচে গিয়ে, আর আসার সময় অর্ধেক রাস্তা লামিয়ার সাথে আসে, বাকিটা একাই আসে, কারণ ওই সময় রাহিয়ান আসতে পারে না কাজের জন্য। সব মিলে ভালোই যাচ্ছে দিনগুলো। উপমা মাঝে মাঝে বাড়িতে কল করে, মায়ের সাথে কথা বলে। সকলে ফিরে যেতে বলে বাড়িতে, কিন্তু উপমা যাবে না। রহমান শিকদারও নাকি কোনো হেলদোল নেই। সব শুনেই উপমা যেতে চায় না। রাহিয়ানকেও কখনো বলে না যাওয়ার কথা। বেশি খারাপ লাগলে লামিয়া সাইমাকে আসতে বলে, ওরাই আসে। সন্ধ্যাবেলায় উপমা বসে আছে বারান্দার দোলনায়। বাইরের দিকে দেখছে রাহিয়ান আসছে কি না, আজকে এত দেরি করছে কেন কে জানে। একটু পরেই দেখে রাহিয়ান ঢুকছে গেট দিয়ে, সাথে কিছু মানুষ কি যেন হাতে নিয়ে উপরে উঠছে। উপমা দৌড়ে গিয়ে দরজা খুলে। রাহিয়ান ঘেমে গেছে। উপমা দরজা খুলে দিয়ে লেবুর শরবত বানাতে চায়। এসে দেখে 3-4 জন ছেলে মিলে সোফার ডাইনিং টেবিল ঠিক করছে। উপমা অবাক হয়, শরবতটা নিয়ে রুমে চলে যায়। রাহিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট খুলছে। উপমার পিছে গিয়ে দাঁড়ায়। আপনি এগুলো কখন কিনলেন? শরবতটা বাড়িয়ে দিয়ে বলে ওর দিকে। আরো আগেই অর্ডার করে রেখেছিলাম, কিন্তু দিতে দেরি করেছে। কেমন হয়েছে বল? শরবতটা নিয়ে বসার রুমে আসতে আসতে বলে রাহিয়ান। উপমাও আসে। খুব সুন্দর হয়েছে, কিন্তু এইগুলো তো অনেক দামি মনে হচ্ছে। শোন, কিনলে ভালো জিনিসই কিনতে হয়, আর ভালো জিনিসের দাম তো বেশি থাকবেই। এগুলোতে আমার নাতি নাতনিরাও বসতে পারবে, কিচ্ছু হবে না, বুঝলি? এত দূর ভেবে ফেলেছেন? ভাবতে দোষ কি, একদিন তো হবেই, বললে কি হয়। চুপ করুন তো, গোসল করে আসুন, যান। বলেই উপমা চলে যায় রুমে। রাহিয়ান সবকিছু ঠিকঠাক করে রুমে যায়। উপমা পড়তে বসেছে। রাহিয়ান গোসল করতে চলে যায়। গোসল করে এসে দেখে এখন উপমা পড়ছে। রাহিয়ান ওর পাশে গিয়ে বসে। কি বলছিস? তাহলে এই সাবজেক্ট নিয়েছিস কেন? বন্ধুরা নিয়েছিল তাই। কি? বন্ধুরা নিয়েছে বলে তুই নিয়েছিস? হ্যাঁ রে, তোকে কি শুধু শুধু আমি গাছি বলি?
একদম গাধি বলবেন না বলে দিলাম। আমি কি জানতাম বাংলাতেও অঙ্ক থাকে? সামনে পরীক্ষা, আমি সাবজেক্টও চেঞ্জ করতে পারবো না। করার দরকার কি? একটা বইয়ে শুধু অঙ্কই থাকবে না, কিছু জিনিস তো সহজ থাকবেই। তুই ওগুলোই পড়, পাস করতে পারলেই হলো। সত্যি বলছেন? খারাপ রেজাল্ট করলে কিছু বলবেন না তো? আমি জানি তুই খারাপ রেজাল্টই করবি। আস্তে আস্তে বলে রাহিয়ান। রেগে যায় উপমা, পাশে থাকা বালিশটা নিয়ে রাহিয়ানের উপর ছুঁড়ে মারে। সত্যি বললেই মার খেতে হয়। এত সত্যি কে বলতে বলেছে আপনাকে শুনি? আমি নিজেই বলি। বলেই রাহিয়ান উপমাকে কোলে বসিয়ে দেয়, জড়িয়ে ধরে। উপমাও চুপ করে বসে থাকে। তোকে খুব সুন্দর লাগছে দেখতে। উপমার ঘাড়ে নাক ঘষে বলে রাহিয়ান। কেঁপে উঠে উপমা কিছুই বলে না। উপমা, বলুন। তোকে আমি ভালো রাখতে পারছি তো? খুশি তো তুই? সময় দিতে পারি না বলে মন খারাপ হয় না? একটু গুছিয়ে নিতে দে সবকিছু, সব সময় তোর হবে। আমি খুব খুশি, আপনি আমার খুব ভালো রেখেছেন। আর কে বলেছে আপনি আমার সময় দেন না? সারাদিন অফিস শেষে তো আমার কাছেই ফিরে আসেন। আর কি চাই আমার বলুন তো? কিন্তু আমার তো চাই। কি চাই আপনার? তোকে চাই, আর তো কিছুই চাওয়ার নেই আমার। আমি তো আপনার কাছে আছি। সারা জীবন থাকতে হবে, আমার সাথেই থাকতে হবে। যদি না থাকি? বেঁধে রাখবো, কোথাও যেতে দিব না। হয়েছে, এবার খেতে চলুন। চল, খিদে পেয়েছে খুব। রাহিয়ান আর উপমা একসাথেই খেতে বসে। আজকে মা কল করেছিল, মেহরাব আসবে কালকে। বলে রাহিয়ান। সত্যি? কই, মা তো আমায় কিছু বললো না। পাখিকেও আসতে বলুন না সাথে, কতদিন দেখি না। খুশি হয়ে বলতে থাকে উপমা। রাহিয়ান ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তোর বাড়ির জন্য মন খারাপ হয় তাই না? আমি তো তোকে বলেছিলামই, শুনলি না কেন তখন? শুনবো না? শুনবো কেন? ওই বাড়িতে তো আমার সমস্যা না সমস্যা একজন মানুষ, ওনাকে আমি ভালোবাসি, উনি আমার বাবা। তবে ওনাকে দেখলেই আমার সবকিছু মনে পড়বে। আমি চাই না ওই সব। এভাবেই ভালো আছি আমি। বলে উঠে চলে যায় উপমা। রাহিয়ান জানে উপমা এখন রুমে গিয়ে কান্না করবে। রাহিয়ান এসে দেখে আসলেই কান্না করছে উপমা। রাহিয়ান উপমার পাশে গিয়ে শুয়ে পড়ে, টেনে উপমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে। উপমার কান্না বেড়ে যায়। এইভাবে কাদার মানে কি বলবি? একটু থাম এবার। উপমা থামে না, ফুফিয়ে কাঁদতে থাকে। রাহিয়ান আর চুপ থাকতে পারে না, উপমার ঠোঁটে চুমু দিতে শুরু করে। উপমার কান্না থেমে যায়, আঁকড়ে ধরে রাহিয়ানের চুল। একটা সময় রাহিয়ানই ছেড়ে দেয় উপমাকে। আর কাঁদবি না, আর কাঁদতে দেখলে এর থেকে বেশি কিছু করে ফেলবো, তখন আরো বেশি কাঁদতে হবে। খারাপ লোক, কাঁদতেও পারবো না আমি আপনার জন্য। না পারবি না, কাঁদছিস তো তোর বাপের জন্য, আমার জন্য তো না। তাহলে কেন সহ্য করব আমি? আপনার জন্য কেন কাঁদবো আমি? আমার জন্য তোর কাঁদতে হবে না। আমি কাঁদতে দিলে তো কাঁদবি, তবে একদিন কাঁদবি, সত্যিই কাঁদবি, সুখে কাঁদবি ওই দিন তুই। উপমার কানের কাছে ফিসফিস করে বলে রাহিয়ান। উপমা কিছুই বুঝতে পারে না। উপমার এইটুকু বিশ্বাস আছে, রাহিয়ান ওকে কখনোই কাঁদাবে না। মানুষটার খুব যত্ন করে। পরের দিন খুব সকাল সকালেই লামিয়া মেহেরাব আর পাখিকে নিয়ে চলে আসে। রাহিয়ানের আজকে অফিস ছুটি, তাই সে বাড়িতেই আছে, ঘুমাচ্ছে। মেহেরাব আর পাখি এসে বোনকে জড়িয়ে ধরে বসে আছে। উপমাও বসে আছে দুজনকে কোলে নিয়ে। তোমাকে খুব মনে পড়ে আপু, কবে বাড়ি যাবে? আম্মু তোমার জন্য কান্না করে জানো? বলে মেহরাব। আমি জানি তো ভাই, আম্মুকে করতে না করবি। আমি যাব তো। এখন ওইসব রেখে বল কি খাবি, আপু বানিয়ে দিব, বল। পাখি আর মেহরাবকে বলে উপমা। নুডলস খাবো, তোমার হাতের নুডলস। উপমা ওদেরকে টিভি দেখতে দিয়ে চলে যায় রান্নাঘরে। লামিও যায় ওর সাথে হেল্প করার জন্য। উপমা পেঁয়াজ কাটছে, পাশে দাঁড়িয়ে লামিয়া নুডলস সিদ্ধ করছে। তুই কি সত্যি ওই বাড়ি আর কখনো যাবি না উপমা? রাহিয়ান ভাইয়াকে বলে দেখ না, যেতে দেখি না। সবাই একা হয়ে গেছে। ছোট চাচু এখন বাড়িতে আসে না, বড় চাচু তো কথাই বলে না দরকার ছাড়া। ভালো লাগে না জানিস, ফিরে চল না। আমি তো যেতেই চাই, কিন্তু বাবার প্রতি আমার অভিমান জানিস তো। ও বাড়িতে গিয়ে মানসিক অশান্তি ছাড়া কিছুই পাবো না আমি। এইখানেই ঠিক আছি। আর তোর রাহিয়ান ভাই তো আমায় বলেই যেতে, কিন্তু উনি যাবেন না। ওনাকে রেখে আমি কি করে যাই? ছোট চাচু এমন কি করে করতে পারলো? টাকার লোভ। যে মানুষ টাকার লোভে নিজের মেয়েকেও বিক্রি করে দিতে চায়, সে কি না পারবে? লামিয়া বুঝতে পারে উপমার মন খারাপ হয়ে যাচ্ছে।
তাই আর কথা বাড়ায় না, কাজে মন দেয়। উপমার রান্না শেষ করে এসে দেখে রাহিয়ানও উঠে চলে এসেছে। মেহেরাব আর পাখিদের সাথে বসে টিভি দেখছে আর কথা বলছে। উপমা সবার জন্য নুডলস নিয়ে গিয়ে বসে ওদের সাথে। কেমন আছো ভাইয়া? বোনকে তো ভুলেই গেছো। অভিমান করে বলে লামিয়া। তোর সাথে না 2 দিন আগেও কথা হয়েছিল, এখনই বলছিস আমি ভুলে গেছি? তুই এত মিথ্যুক কবে থেকে হয়ে গেলি লামিয়া? নুডলস খেতে খেতে বলে রাহিয়ান। তুমি আমার মিথ্যুক বলতে পারলে ভাইয়া? এইটা কিন্তু ডেকে এনে অপমান। এই উপমা, তুই কিছু বল। ও কি বলবে? সব তো এক ক্ষেতেরই মূলা। ও কি মিথ্যা বলে না? দিনে যা কথা বলে সবই মিথ্যে। আপনাদের কথার মধ্যে আমাকে জড়াচ্ছেন কেন অসভ্য লোক? ঝগড়া করতে করতেই খাবার খেয়ে নেয় ওরা। মেহের আবার পাখি বসে বসে কার্টুন দেখায় ব্যস্ত। বাড়িতে থাকলে এত টিভি দেখতে পারে না ওরা। সবাই রাগ করে, তাই এখন সুযোগ পেয়ে বসে পড়েছে। রাহিয়ান বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে বসার রুমে আসে। কোথাও যাচ্ছেন আপনি? প্রশ্ন করে উপমা। হ্যাঁ, রায়হান ওরা চলে এসেছে ট্যুর থেকে। আজকে অফিসও ছুটি, দেখা করতে যাচ্ছি। চলে আসবো একটু পর, কিছু লাগলে কল করি বলে বেরিয়ে যায় রাহিয়ান। রাহিয়ান ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তাই না উপমা? উপমা সাইমাকে কল করছিল আসার জন্য। হঠাৎই এমন প্রশ্ন শুনে থেমে যায় উপমা। জানি না তো, কখনো তো বলেনি ভালোবাসে। সাবলীল ভঙ্গিতেই উত্তর দেয় উপমা। লামিয়া চুপ করে থাকে উত্তর শুনে। একসাথে আছে, সংসার করছে, কেউ কাউকে ছাড়া থাকতেও পারবে না, কিন্তু ভালোবেসে কিনা তাই জানে না। উপমা সাইমা কল করে আসতে বলে সাইমা আসবে বলে দেয়। উপমা এবার কল করে রাহিয়ানকে। হ্যালো, বল। আসার সময় সাথে করে কোকা কোলা নিয়ে আসবেন মনে করে। এটা তখনই বলতে পারতি গাধি, নিয়ে আসবো। উপমা কলটা রেখে লামিয়ার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। আগে তো একই, বাড়িতে থাকতে এখন তো আলাদা অনেক কথা জমে হয়ে আছে। কথা বলতে বলতেই কলিং বেল বেজে ওঠে। উপমা সাইমা এসেছে ভেবে দরজা খুলে, কিন্তু দেখে রাহিয়ান এসেছে, সাথে তার বন্ধু মহল। উপমা জানতো না যে ওরাও আসবে। সবাইকে ভিতরে আসতে বলে উপমা। বাড়ি ভর্তি মানুষ হয়ে গেছে, উপমার মনটা খুশি হয়ে যায়। উপমা সবার সাথে কথা বলে রান্নাঘরে যায়। এতগুলো মানুষের জন্য রান্না করতে হবে। লামিয়াও আসে, সাথে মিলি আর মার্জিও আসে। ওরা উপমার সাথে কাজে হাত লাগায়। উপমা বিরিয়ানি রান্না করবে, সকলে হে বলে দিয়েছে। লামিয়া, মিলি আর মার্জিও হাতে হাতে কাজ করছে আর গল্প করছে। তখনই আবার কলিং বেল বেজে ওঠে। মেয়েরা সবাই রান্নাঘরে ব্যস্ত থাকায় রাহিয়ান গিয়ে দরজা খুলতে চায়, কিন্তু রিপন দাঁড়িয়েই ছিল, তাই ওই যায় দরজা খুলতে। খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে। রিপন তাকিয়ে দেখতে থাকে। বাঁকা দাঁতের মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। একটু সরে দাঁড়াবেন, তাহলে ভেতরে যেতাম বলে সাইমা ওর কথায় হুঁশ ফিরে রিপনের। জি জি, অবশ্যই আসুন। সাইমা এসেছে শব্দ পেয়ে উপমা বাইরে আসে। উপমাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সাইমা। রিপন এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে, দেখছে ওদের। উপমা সাইমাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। রিপন গিয়ে আবার বন্ধুদের সাথে বসে ওরা ফোনে লুডো খেলছিল। কে এসেছে রে? যাই না তো, একটা মেয়ে ভাবিকে গিয়ে জড়িয়ে ধরলো। ও, উপমার বন্ধু হবে হয়তো সাইমা। রিপনের নামটা শুনেও ভালো লেগেছে। ওর মস্তিষ্কে এখন একটাই নাম ঘুরছে, সাইমা। তোর আবার কি হলো? জিনে ধরছে নাকি? হ্যাঁ, সুন্দরী জিন। তুই কি বুঝবি? দেখিস, সুন্দরী জিন আবার তোর ঘাড় না মটকে দেয়। রাহানের এই কথা শুনে সবাই হেসে দেয়। অন্যদিকে মেয়েদের রান্নাঘরেও ধুমিয়ে গল্প চলছে। মিলিতে একটার পর একটা কাহিনী বলে যাচ্ছে, বাকি চারজন মনোযোগ দিয়ে শুনছে। কথার এক পর্যায়ে মার্জি বলে ওঠে। আচ্ছা উপমা, তোমাদের সংসার তো খুব ভালোই চলছে। আমাদের ফুপি কবে বানাচ্ছ শুনি? প্রশ্নটা শুনে উপমা চোখ বড় বড় হয়ে যায়। বানাবে কি আপু? উপমা তো এখনো জানেই না রাহিয়ান ভাইয়া ওকে ভালোবাসে কিনা, বলে ওঠে লামিয়া। সবাই অবাক হয়ে তাকায় উপমার দিকে। কি হয়েছে উপমা? বিয়ে হয়ে গেছে, সংসার করছো, এখনো এইটাই জানো না? বলে মিলি। আসলে আপু, এইরকম করে তো কখনো উনি বলেনি ভালোবাসে। আমিও জোর করি না, বুঝতে পারি না আপু। সংসার তো করছি, সব তো ঠিকই আছে। সব ঠিক থাকলে কি হবে বলতো, যদি ভালোবাসাই না থাকে? রাহিয়ান ভাইকে তুই ভালোবাসিস, এইটা তো আমি জানি। উনি না বললেও তুই বলে দে, বলে সাইমা। আমারও তাই মনে হয়। রাহিয়ান ভাইয়া তো আগে থেকেই চুপচাপ, তাই হয়তো কিছু বলছে না। তুই বলে দে, আর সময় নিস না। পরে দেখবি অন্য মেয়ে এসে তোর জামাইকে তোর সামনে থেকে নিয়ে গেছে, তখন কাঁদিস বসে বসে। সবার কথাই এতক্ষণ শুনছিল উপমা। আসলেই তো ওদের মধ্যে তো ভালোবাসার কোনো কিছুই হয়নি, কাছে আসাও হয়নি।
রাহিয়ান বলে উপমা নাকি ছোট, তাই দূরে থাকছে। তাহলে কি অন্য মেয়ে রাহিয়ানকে নিয়ে যাবে? মনে মনে উপমাও ঠিক করে রাহিয়ানের অপেক্ষা আর করবে না, এবার নিচেই বলে দিবে। রান্না শেষ হলে উপমা ফ্রেশ হতে যায়। এখন সবাই একসাথে বসে আছে, শুধু উপমা আর রাহিয়ান নেই। ওরা রুমে আছে, সবাই তো তৈরি হয়ে এসেছে, কিন্তু ওরা তো এই বাসায় থাকে, কাজও করেছে, ফ্রেশ তো হতেই হবে। রুমে এসে উপমা একটা লং 3 পিস পরে নেয় কালো রঙের। রাহিয়ানও কালো টি শার্ট পরেছে। উপমা আয়নার সামনে কানে দুল পরছিল, হুক লাগাতে ব্যর্থ, তাই রাহিয়ান হেল্প করতে আসে, পরিয়ে দেয় দুল জোড়া। এই দুল রাহিয়ানই এনে দিয়েছিল, আর সাথে একটা নোসপিন। আজকে অনেক কষ্ট হয়ে গেছে তাই না? এত মানুষের জন্য রান্না করতে হয়েছে, বলে রাহিয়ান। কষ্ট কেন হবে, আমি তো একা করিনি, আপুরা আর লামিয়া সাইমাও হেল্প করেছে সাথে, কষ্ট হওয়ার তো প্রশ্নই আসে না। রাহিয়ান হাসে, তারপর চলে যায় বসার ঘরে। খাবার টেবিলে সকলে জায়গা হবে না, তাই সবাই যে যার মতোই বসেছে, কেউ সোফায়, কেউ টেবিলে, কেউ নিচে, গল্প করছে আর খাচ্ছে। সবার কথা শুনে উপমার হাসতে হাসতে খাওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে রিপন চুপচাপ বসে আছে, শুধু সাইমাকে দেখে যাচ্ছে। বিষয়টা আবির আর রাহিয়ান খেয়াল করেছে। রাহিয়ান তেমন পাত্তা দেয়নি বিষয়টি কে, কিন্তু আবির গোয়েন্দা হয়ে গেছে। রহস্য কি? তাদের চিরকুমার কি কারো প্রেমে পড়ে যাচ্ছে নাকি? বিকেল 4টা, সবাই একসাথে ঘুরতে বের হয়। সবাই ঠিক করে যেখানেই যাবে হেঁটে যাবে, গল্প করতে করতে। যেই ভাবা সেই কাজ, সবাই হাঁটছে একসাথে। রিপন কেন যেন পিছে পিছে হাঁটছে, ওকে দেখে মনে হচ্ছে ওর বল শক্তি কিছুই নেই। আবির তো গোয়েন্দা আছে। কি রে শালা, তুই এমন ঝিমিয়ে ঝিমিয়ে হাঁটছিস কেন? খেয়ে পেট ভরেনি তোর? বলে আবির। চুপ করবি তুই? আমি ঠিকই হাঁটছি, তুই তোর কাজ কর। আমি তো আমার কাজই করছি, নজরে নজরে রাখছি, কিন্তু মনে রাখিস। বলেই আবির চলে যায় সামনে। রিপন হাঁটছিল সাইমার সাথে সাথে। সাইমা ছিল জুতো পরায়, ধীরে ধীরে হাঁটছে, তাই রিপনও হাঁটার গতি কমিয়ে দিয়েছে। বাকি সবাই গল্প আর হাসাহাসিতে ব্যস্ত। পাখি আর মেহরাবও হাঁটছে। সবাই ঠিক থাকলেও রাহিয়ান খুব বিরক্ত, হাঁটাহাঁটি করতে তার ভাল লাগে না, কিন্তু সবাই আছে বলে না গিয়েও পারছে না। উপমা তো ঠিকই বুঝতে পারছে। হেঁটে হেঁটে ওরা একটা নদীর পাড়ে এসে পড়ে। বাসা থেকে বেশি দূরে নেয়, উপমা দেখেই চিনে ফেলে। যেদিন বাড়ি থেকে চলে এসেছিল, রাহিয়ান তো এখানেই নিয়ে এসেছিল আগে। জায়গাটা তো খুব সুন্দর, এই আমার কিছু ছবি তুলে দে না। উপমা লামিয়া ছবি তুলে দিতে থাকে, বাকি সবাইও ছবি তুলছে, স্টোরি দিচ্ছে, কিন্তু সাইমা একটু দূরেই দাঁড়িয়ে দেখছে। রিপন গিয়ে ওর পাশে দাঁড়ায়। আপনি ছবি তুলবেন না? একা দাঁড়িয়ে আছেন কেন? ক্যামেরাম্যান না পেলে আমাকে বলতে পারেন, আমি কিন্তু ভালো ছবি তুলি। কথা পাচ্ছিল না, তাই এই সুযোগটা হাতছাড়া করলো না রিপন। আমার ছবি তুলতে ভালো লাগে না, আর কেউ আমাকে সুন্দর করে তুলেও দিতে পারে না। আমি তুলে দিই, পছন্দ না হলে টাকা ফেরত। সাইমা হেসে দেয়। রিপনের ফোনে অনেকগুলো ছবি তুললে সাইমা। রিপন ইচ্ছে করেই নিজের ফোনে তুলেছে ছবি। সাইমার ছবিগুলো খুব পছন্দ হয়, কিন্তু নিজের ফোন নেবে কি করে? তখনই রিপন সাইমার হোয়াটসঅ্যাপ নাম্বার চায়। সাইমাও দিয়ে দেয়। রিপনকে আর পায়কে। প্রথমবার ওর জীবনে বসন্ত এসেছে। ছবি তুলছে সবাই। রাহিয়ান একটু দূরে দাঁড়িয়ে উপমার ক্যান্ডিড ছবি তুলছে, যা উপমার অজানা। সময় শেষ হয়, সন্ধে নামে। এইবার বাড়ি যাওয়ার পালা। রায়হান ওরা বাসায় যাওয়ার জন্য অন্যদিকে যাবে, আর রাহিয়ান উপমা লামিয়া আর পাখিদের নিয়ে যাবে। কিন্তু সাইমা এই সন্ধ্যাবেলা কি করে যাবে? উপমা থেকে যেতে বলে সাইমাকে, কিন্তু সাইমা রাজি হয় না, একাই যেতে পারবে বলে। রিপন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল এতক্ষণ। কোনো প্রবলেম না হলে আমি দিয়ে আসি, বাইক নিয়ে যাব তাড়াতাড়ি, ও যেতেও পারবো, বলে রিপন। ওইটাই ভালো হবে ভাইয়া, আপনি গিয়ে দিয়ে আসুন। সাইমা, তোর কোনো সমস্যা নেই তো? না, কিন্তু উনি কেন কষ্ট করবেন? রিপন আর কিছু বলতে দেয় না, রাহিয়ানকে বলে সামনে এগোতে। রায়হান আবির মিলি ওরা চলে যায়, আর বাকিরা রাহিয়ানদের বাসার নিচে আসে। ওইখান থেকে বাইক নিয়ে সাইমার বাড়ির উদ্দেশ্যে যায় রিপন। রাহিয়ান সবই বুঝতে পারছে আর মনে মনে হাসছে। তার দেবদাস বন্ধু অবশেষে প্রেমে পড়েছে। রাহিয়ান লামিয়া, পাখি আর মেহরাবকে বাসায় দিতে যাবে, তাই বাইকের চাবি আনতে যায়। বেস্ট অফ লাক বোন, এইবার অন্তত নিজের ভালোবাসার কথা বলিস, দোয়া রইল, বলে হেসে দেয় লামিয়া। জানি না রে ভাই, তখন থেকে শান্তি পাচ্ছি না, কিভাবে কি করব ভয় লাগছে। বলো, তোর বিয়ে করা বর, ভয় কেন লাগবে? বলে দিবি, আর যদি না বলতে পারিস তোর খবর আছে। ওদের কথার মধ্যে রাহিয়ান চলে আসে। উপমা চলে যায় উপরে, আর রাহিয়ান লামিয়াদের বাড়িতে পৌঁছে দিতে চলে যায়। উপমা উপরে এসে ঝটপট সব গুছিয়ে নেয়। বাইরে মেঘ ডাকছে। উপমা জানে মেঘ ডাকছে মানেই কারেন্ট চলে যাবে, তাই তাড়াতাড়ি তৈরি হতে চলে যায়। রাহিয়ান বাড়ির দিকে আসছিল, রাস্তায় কাঠগোলাপের গাছটা দেখতে পায়। ওইটা কিনতে গিয়েই দেরি হয়ে যায়।
ততক্ষণে বৃষ্টি চলে এসেছে। রাহিয়ান বাইক নিয়ে ছুটে বাড়ির দিকে। উপমা বের হয়েছে মাত্র, তখনই কারেন্ট চলে যায়। উপমা অন্ধকারে নিজের ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করে ঘরে থাকা কিছু মোমবাতি জ্বালিয়ে দেয়। কলিং বেল বেজে ওঠে। উপমা গিয়ে দরজা খুলে দেয়। রাহিয়ান দাঁড়িয়ে আছে, পুরো ভিজে একাকার অবস্থা ওর। রাহিয়ানকে এই অবস্থায় দেখে উপমা হতাশ। ভিজে কেন আসতে গেলেন? কোথাও দাঁড়িয়ে থাকতে পারলেন না? পরে আসলে কি হতো? রাহিয়ান কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে যায়। উপমা দাঁড়িয়ে আছে, এত কষ্ট করলো কার জন্য? মানুষটাকে দেখলো না, মন খারাপ করে বসে থাকে উপমা। রাহিয়ান বের হয়ে আসে, এখনো কারেন্ট আসেনি। বাইরে প্রচুর বৃষ্টি। রাহিয়ান বিছানায় গিয়ে বসা মাত্রই দুটো মোমবাতি দিয়ে কতটুকুই বা আলো হয়। রাহিয়ান বসতেই ওর কোলের উপর উপমা বসে পড়ে, জড়িয়ে ধরে শক্ত করে। রাহিয়ান অবাক না হয়ে পারে না, নিজেই ও জড়িয়ে ধরে। কি ব্যাপার, ভয় পাচ্ছিস তুই? তাহলে কিছু হয়েছে? মন খারাপ? কি হয়েছে বল তাহলে, না বললে আমি কি করে বুঝবো? কখনো নিজে থেকে জড়িয়ে ধরিস না তো, আজকে কি হলো? একটা কথা ছিল। বল, আমি আছি তো, শুনছি, বল। আপনি কি অন্ধ বলেন তো? না তো। তাহলে আমাকে কি দেখতে পাচ্ছেন না? রাহিয়ান এবার খেয়াল করে, তখন ভিজে ছিল বলে এক প্রকার দৌড়েই ওয়াশরুমে চলে গেছিল। রাহিয়ান উপমাকে ছাড়িয়ে ভালো করে ওর দিকে তাকায়। উপমা শাড়ি পরেছে। রাহিয়ান হাঁ করে তাকিয়ে আছে। কালো জামদানি শাড়ি। রাহিয়ান তাকিয়ে আছে উপমার হলুদ ফর্সা শরীরে। কালো শাড়িটা যেন উপমাকে আরো বেশি আবেদনময়ী করে তুলেছে। রাহিয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে উপমা লজ্জা পায়, দূরে চলে যেতে চায়, কিন্তু রাহিয়ান যেতে চায় না। কোমর জড়িয়ে ধরে কাছে নিয়ে আসে আরো। বিছানায় রাখা কাঠগোলাপের গাছটা উপমা চুলে পরিয়ে দেয়। আমাকে পাগল করে দিয়ে এখন পারাচ্ছিস? আমি আপনাকে পাগল কেন করব? আর বৃষ্টিতে ভিজে এই কাঠগোলাপ এনেছেন। আসলেই তো পাগল আপনি। উল্টো আমাকে বলছেন আমি পাগল করেছি। এই যে করছিস, শাড়ি পরে আমার সামনে এসেছিস, এটাই আমি পাগল, আর কিছু লাগবে না তো। উপমা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। কথাটা বলতে গিয়েও গলায় আটকে যাচ্ছে, কিন্তু বলতেই যে হবে, এইভাবে আর কত। আপনাকে একটা কথা বলার ছিল। রাহিয়ান উপমাকে আবার ওর কোলে বসিয়ে দেয়, তারপর উপমার ঘাড়ে মুখ গুজে দেয়। বলতে বলে উপমাকে, ভালোবাসি। অস্পষ্ট স্বরে বলে উপমা। রাহিয়ানের সাথে সাথে তাকায় উপমার দিকে। উপমা মাথা নিচু করে আছে। আপনি কিছু বলবেন না? রাহিয়ানকে চুপ থাকতে দেখে বলে উপমা, গাধি, তোকে এখনো বলতে হবে উপমা যে আমি তোকে ভালোবাসি? তুই আসলেই গাধি উপমা। আমি রাহিয়ান যখন থেকে ভালোবাসা বুঝেছি, শুধু তোকে চেয়েছি। এই সব কিছু শুধু তোর জন্য। ভালোবাসি তোকে, আমি অনেক ভালোবাসি। উপমার চোখে পানি চলে আসে, শক্ত করে জড়িয়ে ধরে রাহিয়ানকে। আমি আপনাকে অনেক ভালোবাসি সেই ছোট থেকে। আপনি চলে যাওয়ার পর আমার খুব অভিমান হয়েছিল জানেন। আপনার শাসনগুলো খুব মিস করতাম। আমি নিজেকে আপনার জন্য তৈরি করেছি। আমি ভেবেছিলাম আপনার ভালোবাসার মানুষ অন্য কেউ, তাই কখনোই সাহস করে বলা হয়নি আমি ভালোবাসি আপনাকে। রাহিয়ানের আজকে নিজেকে সব থেকে বেশি সুখী মানুষ মনে হচ্ছে। ওইভাবে জড়িয়ে ধরে বসে থাকে উপমা, চুপ করে আছে। শেষ, এইটুকুই শাড়ি পরেছিস, পাগল করে দিলি, এখন কাঁদছিস, এটা কেমন বিচার উপমা? আমি আপনাকে পাগল করিনি, শাড়ি পরছি আপনাকে দেখানোর জন্য। আমি তো দেখলামই না। কারেন্ট নেই তো কিভাবে দেখবেন? দেখাচ্ছি কিভাবে দেখব। একটু চুপ থেকে রাহিয়ান আবার বলে, উপমা বলুন। রাহিয়ান কিছু বলে না। উপমার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। উপমা রাহিয়ানের চুল খামছে ধরে, নিজেও চুমু খেতে থাকে রাহিয়ানের ঠোঁট। রাহিয়ান এক পর্যায়ে উপমাকে বিছানায় শুয়ে দেয়। উপমা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রাহিয়ান উপমার কাছে যায়, কানের কাছে গিয়ে চুমু খায়। অস্থির হয়ে যাচ্ছে রাহিয়ান, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এতদিন ঠিক থাকলেও আজকেও নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছে। ওর উপমার কানের কাছে গিয়ে অস্থির হয়ে বলতে থাকে, উপমা আমি জানি না, আমি বুঝতে পারছি না কিছু, নিজেকে কন্ট্রোল করতেও পারছি না আমি কিছুতে। আমি ভালোবাসতে চাই উপমা, অনেক অনেক ভালোবাসতে চাই। উপমা বুঝতে পারে রাহিয়ানের অস্থিরতা কারণ, আর বলতে দেয় না রাহিয়ানকে। উপমা চুমু খায় রাহিয়ানের ঠোঁটে। রাহিয়ানও বুঝে যায় যা বুঝার, ভালোবাসতে থাকে উপমাকে। উপমা যেন আজকে অন্য দুনিয়ায় আছে, ভালোবাসার সাগরে ভাসছে। স্পর্শটা যখন ভালোবাসার মানুষের হয় তখন তার সুখ দ্বিগুণ হয়ে যায়। উপমারও আজকে তাই মনে হচ্ছে। ক্ষণে ক্ষণে পাওয়া যন্ত্রণাগুলো উপমা চোখে পানি এনে দিচ্ছে, কিন্তু উপমা এই ভালোবাসা উপেক্ষা করতে চায় না। এই অনুভূতিগুলো যে অন্যরকম, থাকুক না কিছু ভালোবাসার যন্ত্রণায়। যন্ত্রণায় যদি সুখ পাওয়া যায় তাহলে যন্ত্রণাই ভালো।
রাত শেষের দিকে বাইরে এখনো বৃষ্টির শব্দ। উপমা চোখ মেলে তাকায়, পুরো ঘর অন্ধকার হয়ে আছে, এখনো কারেন্ট আসেনি। উপমা বুঝতে পারে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। নড়ে চড়ে উঠে উপমা বুঝতে পারছে না কিছুই, পুরো শরীর ব্যথায় ফেটে যাচ্ছে। উপমা নড়ে চড়ে উঠতেই রায়হান আস্তে করে চেপে ধরে উপমাকে, ঘাড়ে মুখ গুজে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। উপমা আর নড়তে পারে না, কিছুক্ষণ ওইভাবেই শুয়ে থাকে। একটা সময় ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে আজানের শব্দে। বাইরের অল্প আলো এসেছে, ঘরে ঢুকেছে। এইবারও রাহিয়ান জড়িয়ে ধরে রেখেছে। উঠবে কি করে? অনেক কষ্ট রাহিয়ানকে ওর অবস্থান থেকে সরিয়ে দেয়। রাহিয়ানের ঘুম পাতলা হয়ে যায়। উপমা উঠতে চায় কিন্তু উঠতে পারে না ব্যথায়। পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওর রাহিয়ান উপমাকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি উঠে বসে কোলে নিয়ে জড়িয়ে ধরে উপমাকে। কি হয়েছে পাখি? কষ্ট হচ্ছে খুব? উঠতে কে বলেছে তোকে? শুয়ে থাকতে পারিস না তুই? ধমক দিয়ে বলে রাহিয়ান। উপমার মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে যাবে। একটু পর আরো শক্ত করে জড়িয়ে ধরে রাহিয়ানকে। রাহিয়ান বুঝতে পারে উপমার কষ্ট হচ্ছে, হওয়ারই কথা, কিন্তু এটাই তো হওয়ারই ছিল। একদিন না একদিন এই ব্যথাগুলো উপমার সহ্য করতেই হতো। রাহিয়ানের মন খারাপ হয় উপমার জন্য। নিজেকে দোষী মনে হচ্ছে, নিজেকে তো অনেক সামলে রেখেছে, কাল কেন পারল না? উপমা তো নিজেই এসেছিল, বাধাও দেয়নি। রাহিয়ান ওইভাবে জড়িয়ে ধরে রেখে উপমাকে। শরীর ক্লান্ত থাকায় উপমা ঘুমিয়ে যায়। রাহিয়ান উপমাকে সাবধানে বিছানায় শুয়ে দিয়ে নিজে শাওয়ার নিতে চলে যায়। রাহিয়ান বের হয়ে এসে দেখে উপমা পেট চেপে ধরে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। রাহিয়ান আর দেরি করে না, তৈরি হয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। মাত্র সকাল 7টা। এত সকালে রাহিয়ান যেই কাজে বের হয়েছে তা খুঁজে পায় না। প্রায় অনেকটা সময় নিয়ে রাহিয়ান বাড়ি ফিরে আসে। উপমা এখনো ঘুমাচ্ছে। রাহিয়ান এসে ওর পাশে গিয়ে শুয়ে পড়ে, জড়িয়ে ধরে উপমাকে। উপমা ব্যথায় কুকড়ে ওঠে। রাহিয়ান আস্তে করে ডাকে উপমাকে। উপমা, হুম, খুব কষ্ট হচ্ছে তাই না? রাহিয়ান নিচু স্বরে বলে কথাটা। উপমা চোখ মেলে তাকায় ওর দিকে। উঠতে হবে এবার, শাওয়ার নিতে হবে তো। জানি কষ্ট হচ্ছে কিন্তু ফ্রেশ হয়ে এসে ঘুমাবি, ওঠ। বলেই উঠে কোলে তুলে নেয় উপমাকে। উপমা চাদর দিয়ে শরীর ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। খেয়াল করে রাহিয়ান মুস্কি হাসে। ব্যথায় নড়তে পারছে না, কিন্তু নিজের সম্মান নিয়ে কত চিন্তা। আমি ঘুমাবো, প্লিজ। আপনি এমন করছেন কেন বলেন তো? আমাকে নামিয়ে দিন, আমি ঘুমাবো, ভালো লাগছে না আমার। চেঁচিয়ে বলে উপমা। চুপ, এত কথা বলতে হবে না। ঘুমাবি তো, শাওয়ার নিয়ে এসে তারপর। এইভাবে ঘুমাতে হয় না বউ। আপনিও যাবেন আমার সাথে? এই নামিয়ে দিন আমায়, আমি যেতে পারবো। হাঁটতেও পারবি না, বিছানা থেকে উঠতে পারছিস না, হাঁটবি কি করে? উপমার আর কিছু বলে না, চুপ করে থাকে। রাহিয়ান ওকে ওয়াশরুমে দিয়ে আসে, সাথে প্রয়োজনীয় সবকিছু। তারপর বাইরে চলে আসে, বিছানা গুছিয়ে নেয়, চাদর পাল্টে দিয়ে জামা কাপড়গুলো টিকে রাখে। উপমা প্রায় অনেকক্ষণ পরে ওয়াশরুমের দরজা খুলে। রাহিয়ান ফোনে কিছু দেখছিল, উপমাকে দেখে উঠে গিয়ে কোলে তুলে নেয়, বিছানায় এনে বসিয়ে দেয়। এখন একটু ভালো লাগছে? উপমার ভীষণ লজ্জা লাগছে। যতই হোক, লজ্জা লাগারই তো কথা। উপমা মাথা নিচু করে বসে থাকে। রাহিয়ান বুঝতে পারে উপমা লজ্জা পাচ্ছে, তাই ওকে পাশে বসে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। লজ্জা না পেয়ে কথা বল, এখন আর লজ্জা পেয়ে কি হবে? তুই তো সেই উপমা, বলেছিলাম না সুখে কাঁদাবো। আমি কিন্তু আমার কথা রেখেছি। উপমার কানের কাছে গিয়ে বলে রাহিয়ান। অসভ্য লোক। রাহিয়ান হাসে। উপমাকে বসিয়ে রেখেই কিনে আনা নাস্তাগুলো নিয়ে আসে। বিছানায় খেতে বসে রাহিয়ান উপমা অবাক হয়। এগুলো কোথায় থেকে আসলো? আপনি বাইরে গিয়েছিলেন? এমনও যেতেই হতো, তাই নাস্তাও নিয়ে এসেছি, দুপুরেও নিয়ে আসবো। রান্না করতে হবে না, রেস্ট নিবি তুই। এখন খেয়ে নে। আমি খাবো না, খিদে নেই আমার, আমি একটু শুয়ে থাকবো। খেতে হবে লক্ষ্মী, এমনি প্রচুর দুর্বল তুই, আজকে আরো হয়ে গেছিস। আমি খাইয়ে দিচ্ছি বলে রাহিয়ান উপমাকে খাইয়ে দেয়। উপমাও চুপচাপ খেয়ে নেয়, তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। খাওয়া শেষে রাহিয়ান সবকিছু গুছিয়ে রাখে। তারপরে সে উপমার পাশে বসে, হাতে একটা পানির গ্লাস আর অন্য হাতে ওষুধ। উপমা তাকিয়ে আছে ওর দিকে। এইবার এই দুটো খেয়ে নিবি, শেষ, দেখবি ঠিক হয়ে গেছিস। কিসের ওষুধ এগুলো? ব্যথার ওষুধ। প্লিজ না করবি না, ছোট্ট ওষুধ খেতে প্রবলেম হবে না। আমার কোনো ব্যথা নেই, আমি ঠিক আছি, আমি খাবো না ওই ওষুধ, ফেলে দিন ওইগুলো। খেতে হবে, ব্যথা কমে যায়নি, বাহানা করবি না। উপমা আর কিছু বলতে পারে না, খেয়ে নেয়। রাহিয়ান উপমাকে নিয়ে আবার শুয়ে পড়ে। উপমা ওর বুকে মুখ গুজে দেয়। রাহিয়ান উপমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। উপমা, বলুন। আমি তোকে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোকে কষ্ট পেতে দেখছি, এই সময়টা অবশ্যই চেয়েছি। আমার বয়সই এরকম, কিন্তু একটু সময় নিয়ে। তোরও সময় নেওয়া দরকার ছিল হয়তো। মানসিক চাহিদা এর থেকে শারীরিক চাহিদাকে আমি কখনোই বেশি গুরুত্ব দিইনি, কিন্তু কাল তোকে ওইভাবে দেখে কি হয়েছিল জানি না।
উপমা চুপ করে শুনছিল। উপমা অসুস্থ হয়ে পড়াই হয়তো রাহিয়ান নিজেকে দোষী মনে করছে, কিন্তু উপমাই তো চেয়েছিল। উপমা আরো ভাবতো যে রাহিয়ান ওকে ভালোবাসে না, তাই ওর কাছে আসেনি। আপনি কি পাগল বলুন তো? নিজেকে কেন অপরাধী মনে করছেন? আপনি আমার বর, এটা আপনার অধিকার। আপনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন, আমি খুশি। আমি আরো ভাবতাম আপনি আমায় ভালোবাসেন না বলেই আমার কাছে এসেও ফিরে গেছেন বারবার। গাধি, আমি তোকে অনেক ভালোবাসি উপমা, অনেক বেশি ভালোবাসি বলে কপালে চুমু খায়। উপমা ঘুমিয়ে পড়ে আবার, কিন্তু রাহিয়ান ঘুমায় না। পাশে বসে অফিসের কাজ করতে থাকে। উপমার জন্যই আজকে যেতে পারেনি রাহিয়ান। দুপুরের দিকে রাহিয়ান বাইরে থেকেই খাবার কিনে আনে, উপমা উঠে খেয়ে নেয়। উপমা কিছুতেই উঠতে ইচ্ছে করছে না বিছানা থেকে, তাই রাহিয়ানও শুয়ে থাকতে বলে। এভাবেই দিন কেটে যায়। উপমা সুস্থ হতে একদিন সময় লেগে যায়। রাহিয়ান সারাক্ষণ ওর পাশেই ছিল। রাতের দিকে উপমা একটু ঠিকঠাক বোধ করে। আবদার করে বসে রাহিয়ানের কাছে ওই নদীর পাড়ে ঘুরতে যাবে। সন্ধ্যা হয়ে গেছে বলে রাহিয়ান নিয়ে যেতে চায় না, কিন্তু উপমা মানে না। বাধ্য হয়েই রাহিয়ান উপমাকে ঘুরতে নিয়ে যায়। অন্যদিকে সাইমার সাথে রিপনের কথা যেন বেড়েই চলেছে। সাইমা প্রচুর কথা বলে। রিপন ভেবেছিল হয়তো চুপচাপ, কিন্তু এই একদিন এই মেয়েটা এত কথা বলেছে যে মেসেজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে রিপন। অবশেষে সাইমাকে কলই করে বসে রিপন। হ্যালো, এইবার বলুন। মেসেজ করতে পারছি না, আর এইবার মুখে বলুন, আমি মনোযোগ দিয়ে শুনছি। আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? দেখুন, আমি কথা বলতে ভালোবাসি। আমার সাথে কথা বলতে হলে আমার কথা শুনতে হবে। শুনছি তো আমি, বলুন আপনি। আসলে আমি এত মেসেজ করতে পারছি না। সাইমা আবার বকবক শুরু করে, আর রিপন শুনতে থাকে। রিপন সবসময় বলেছে করো কথা শুনেনি, কিন্তু আজ শুনছে। মেয়েটা যেন কথার ভান্ডার সাথে নিয়ে ঘুরে। সময় চলে যাচ্ছে সময়ের গতিতে, আর সাইমা আর রিপনের কথা চলছে আরো জোর গতিতে। রিপন আর সাইমা এখন নিয়ম করে কথা বলে। রিপন শুধু পচায় সাইমাকে, আর সাইমাও রেগে যায়। উপমার রাহিয়ানের দিনগুলো খুব ভালো কাটছে। ওই দিনের পর রাহিয়ান আর উপমার বেশি কাছে যায়নি, ভয়ে যদি আবার ওই রকম অসুস্থ হয়ে যায়। কিন্তু উপমা তো নাছোড়বান্দা, তার ভালোবাসা চাই। তেমনি আজ রাতেও শাড়ি পরে সেজেছে উপমা, অপেক্ষা শুধু রাহিয়ানের। কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে উঠে উপমা দৌড়ে গিয়ে দরজা খোলে। কি ব্যাপার আজকে? ও শাড়ি কি হয়েছে বলতো? শাড়ি পরে ঠিক মতো হাঁটতে পারছিস না, কিন্তু 8 দিন ধরে দেখছি শুধু শাড়িই পরছিস। একদমই রুমে ঢুকতে ঢুকতে বলে রাহিয়ান। উপমার মেজাজ খারাপ হয়ে যায়। ওকে শাড়ি এমনিই পরে নাকি? রাহিয়ানকে দেখানোর জন্যই তো পরে। আনরোমান্টিক লোক একটা। উপমা হেঁটে গিয়ে রাহিয়ান সামনে গিয়ে দাঁড়ায়। এক এক করে রাহিয়ানের শার্টের বোতাম খুলতে থাকে। রাহিয়ানের অবস্থা খারাপ হচ্ছে। কি করবে? এই মেয়ে এমন করছে কেন? আমি পারবো, তোর কষ্ট করতে হবে না, একটু কফি করে দে। বিষয়টা থেকে নিস্তার পাওয়ার জন্য বলে রাহিয়ান। আমি জানি আপনি পারবেন, তবু আমি করব। নিজের কাজ করেই তবে যাই উপমা কফি করতে। রাহিয়ান তাকিয়ে থাকে ওর যাওয়ার দিকে। লাল শাড়িতে বউ লাগছে দেখতে। রাহিয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। উপমা কফি নিয়ে তখনই রুমে ঢুকে। রাহিয়ান শুধু একটা ট্রাউজার পরা ছিল। উপমা গিয়ে ওর সামনে দাঁড়ায়। এইভাবে আপনি মেয়েদের সামনে যান? ছি ছি ছি। রাহিয়ান আয়নায় দেখে চুল ঠিক করছিল, হঠাৎ এমন কথাই তাকায় উপমার দিকে। এইভাবে আমি মেয়েদের সামনে যাব কেন? আমি কি পাগল? আর গেলেই কি? যেতেই পারেন, আমার সামনে যেহেতু এসছেন। আমি তোর সামনে আসিনি, তুই নিজেই এসেছিস। উপমার হাত থেকে কফির কাপ নিয়ে বলে রাহিয়ান। পড়া নেই, একদিনও এসে পড়তে দেখি না তোকে। সামনে পরীক্ষা উপমা, ভুলে গেছিস? বারান্দায় দোলনায় গিয়ে বসে বলে রাহিয়ান। না ভুলিনি, আমার সব মনে আছে, বরং আপনি ভুলে যাচ্ছেন। রাহিয়ানের কোলে গিয়ে বসে পড়ে উপমা। এটা কি হলো? পড়ে যাবি গাধি। আপনি আছেন না, আপনি ধরবেন। না ধরবো না, ফেলে দিব। দিন ফেলে আমার কোমর ভেঙে যাবে, আর কিছু করতে হবে না, সব আপনি করবেন, আমি বসে থাকবো। খুশি হয়ে বলে উপমা। অনেক বুদ্ধি হয়েছে দেখছি তোর। আমাকে কেমন লাগছে বললেন না তো? সব সময় যেমন লাগে, রূপসী। তাহলে ভালোবাসেন না কেন আমায়? রাহিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে উপমা। কই ভালোবাসি না, প্রতিদিনই তো ভালোবাসি তোকে। কই, আমি তো দেখি না। ওই দিনের মতো কেন ভালোবাসেন না? ওই যে কতদিন ধরে শাড়ি পরে অপেক্ষা করি, আপনি এসেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েন। কেন? আমি কি কিছু করেছি? উপমার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে। রাহিয়ান অবাক হয়, ওর ভালোর জন্যই ওর থেকে দূরে থাকছে, আর ওই বলছে কেন ভালোবাসে না। তুই চাস আমি তোকে ওই দিনের মতো আবার ভালোবাসি? বলে দিতে হবে। আমার অবস্থা বুঝছিস উপমা? ওই দিনের পর থেকে নিজেকে তোর থেকে দূরে রেখেছি, যাতে তোকে আবার কষ্ট পেতে না হয়।
তোকে ওই দিন কান্না করতে দেখেছি, অসুস্থ হয়ে পড়তে দেখেছি। আমি নিজে কষ্ট পেয়ে তোর থেকে দূরে থাকতে চাইছি, আর তুই নিজেই সেই যন্ত্রণা চাইছিস। হ্যাঁ চাইছি। রাহিয়ান গালে চুমু খেয়ে বলে উপমা। বুঝে বলছিস? আমাকে পাগল করে দিলে কিন্তু সমস্যা তোরই হবে। পরে রোজ এই পাগলকে কিন্তু তোরই সামলাতে হবে। পারবি সামলাতে?